বিরতি শেষে আমি ডাক্তার নন্দিনী সরকার সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল দেহঘড়ি অনুষ্ঠানে। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় জন্ডিস নির্ণয়, চিকিৎসা ও প্রতিরোধ। অনুষ্ঠানে আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন MH সমরিতা মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মহসিন কাউসার। স্যার, আমরা জন্ডিস নির্ণয়, প্রতিরোধ এবং চিকিৎসা নিয়ে কথা বলছি। আমরা এই নিয়ে আপনার সাথে আলোচনা করব। আমাদের অনেক দর্শক অপেক্ষায় আছেন ফোনে। আমরা একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, কোথা থেকে বলছেন এবং আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি মাহবুব, শুনতে পাচ্ছি। আমরা প্রশ্ন হচ্ছে যদি বিলিরুবিন 1.3 পাওয়া যায় তাহলে আমরা এক্ষেত্রে ট্রিটমেন্ট নেব। আচ্ছা দর্শক, আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। বিলিরুবিন 1.3 অ্যাকচুয়ালি এগুলো বর্ডার লাইনেরই কাছাকাছি। তবে এইটার ক্ষেত্রে আপনার যখন বিলিরুবিন দেখবেন তখন লিভার ফাংশন দেখতে পারেন। এটার উপর ডিপেন্ড করে, ভিত্তি করে আপনি বলতে পারবেন না যে আমার জন্ডিস হয়ে গেছে, যদিও আমরা বর্ডার লাইন ক্রস করে গেছে। তো এইখানে আপনি অ্যাসোসিয়েট যে টেস্ট গুলো আছে, যেমন লিভার ফাংশন টেস্ট, যেটা জিপিটি আর জিওটি, ওগুলা করতে পারেন। ওগুলা করে আপনি দেখতে পারেন যে প্রাইমারিলি যে আপনার ওগুলা বাড়ছে কিনা। যদি লিভার ফাংশনটা বাইরে যায়, এই লেভেলটা বাইরে যায়, তখনও তো আপনি চিন্তা করতে পারেন যে না, আমার জন্ডিস আছে। আর শারীরিক ভাবে তো আপনি লক্ষণ যেটা আছে সেটা পাবেনই। জন্ডিসের যে সাধারণ লক্ষণগুলো আছে এগুলো আপনি পাবেন। আর ওসিসের যে টেস্ট যেটা আছে এগুলো করে নেন, প্রাইমারি টেস্ট। এরপর আমাদের মডার্ন টেস্ট আছে, সেটা হলো পরে। দর্শক, আপনাকে অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আমরা আরেকটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, কোথা থেকে বলছেন এবং আপনার নাম এবং বয়স বলে সংক্ষেপে প্রশ্নটি করুন। হ্যালো। আসসালামু আলাইকুম ম্যাডাম, আমি মানিকগঞ্জ থেকে আরিফ বলতেছি। জি আরিফ, শুনতে পাচ্ছি। ম্যাডাম, আমার মেয়ের বয়স 3 বছর, ও 5-10 মিনিট পর প্রস্রাব করে এবং বলে প্রস্রাবের সময় জ্বালাপোড়া করে। তো এর জন্য কি করতে পারি? দর্শক, আপনার শিশুর বয়স কত? 3 বছর সামথিং, হয়তো 1-2 মাস। আচ্ছা দর্শক, আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এই প্রশ্নটা অ্যাকচুয়ালি আজকের বিষয়ের সাথে অতটা সম্পর্কিত না, তবুও আমি বলতেছি, ঘন ঘন প্রস্রাব করে, যেহেতু ফিমেলদের জ্বালাপোড়া আছে, বার্নিং সেন্সেশন আছে। আর ফিমেলদের মধ্যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন অনেক বেশি হয়। আর দর্শক যেভাবে বুঝতে পারবে যে প্রস্রাব ইনফেকশন বলে, ওইটা হওয়ার সম্ভাবনা আছে। এখন এই রেসপেক্টিভ যে ডাক্তার ওনার আছে, স্পেশালিস্ট অথবা নর্মাল যে রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার, ওনাদের কাছে যাইয়া এইগুলা করুক। আর উনি অ্যাডভাইস করবে ইউরিন কালচার। আপনি যদি নিজে করতে চান, তাহলে আপনার মেয়ের ইউরিনটা অ্যাসেপ্টিক মানে জীবাণুমুক্ত অবস্থায় কালচার এন্ড সেন্সিটিভিটি করতে হবে। তাইলে দেখা যাবে যে কোনো ব্যাকটেরিয়া দ্বারা যদি ইউরিন ইনফেকশন হয়ে থাকে, সেই ব্যাকটেরিয়াটা পাবেন এবং ওষুধও বইলা দিবে। এইটা আপনি তবে অ্যাডভাইস ছাড়া, ডাক্তারের অ্যাডভাইস ছাড়া আপনি এটা করতে পারবেন না। বিদায় আপনার নিকটস্থ একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর ব্যবস্থা নেওয়া উচিত। দর্শক, আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। স্যার, আমরা জন্ডিস নিয়ে কথা বলছিলাম। অনেক ফোন এসেছে এবং আমরা জানি যে মানুষ জানতেও চায়, খুব কমন একটি বিষয় হেপাটাইটিস বি ভাইরাস। তো হেপাটাইটিস বি ভাইরাসে মানুষ কিভাবে আক্রান্ত হয় বা কি ভাবে হেপাটাইটিস বি ভাইরাস ছড়ায়? হেপাটাইটিস বি ভাইরাস অ্যাকচুয়ালি আমাদের এখন এই যে মডার্ন যুগে, ডিজিটাল যুগে হেপাটাইটিস বি ভাইরাসটা একটু জানা উচিত। এটার রুট অফ ট্রান্সমিশন, যে ছড়ানোর যে মাধ্যমে ছড়াইতে পারে, এটা হলো মেইন মাধ্যম হলো ব্লাড। আচ্ছা, এই ব্লাডের মাধ্যমে ছড়াবে। ব্লাড এন্ড ব্লাড প্রোডাক্টস যেগুলো আছে এগুলার মাধ্যমে ছড়ায়। এটা হলো বেশি এই ছড়াইতে পারে, মানে এখানে কনসেন্ট্রেশন বেশি থাকে। ব্যাকটেরিয়া ভাইরাসের যে কনসেন্ট্রেশনটা এখানে বেশি থাকে। বলে আপনি যদি একটু ব্লাডই দেন, এটার মধ্যে অনেক ভাইরাস চলে গেল। আর কম কনসেন্ট্রেশনে আরো কতগুলা রুট আছে, যেমন আছে, সালাইভা আছে, ভ্যাজাইনাল সিক্রেশন, ভ্যাজাইনাল ফ্লুইড আছে, এরপরে টিয়ার আছে, ব্রেস্ট মিল্ক আছে। ব্রেস্ট মিল্ক ইজ ভেরি 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 লেস ট্রান্সমিশন হয়। তবে নর্মালি এবং ড্রাগ ইউজার, অ্যাবিউজার
যারা ইনজেক্টর শেয়ারিং দ্য সেম নিডেল, জি, জি। প্যাসিডিন নিল, একই ইনজেকশন দিয়ে 3-4 জন একসাথে নিল, তাদের মধ্যে ড্রাগ ইউজারদের মধ্যে, এডিক্টেড ড্রাগ ইউজারদের মধ্যে এটা হয়, হেলথ ওয়ার্কারদের মধ্যে হইতে পারে, আমাদের ডাক্তারদের মধ্যে হইতে পারে, কারণ আচ্ছা। এই বিশেষ করে এই নার্সদের মধ্যে হইতে পারে, তারপরে ওটিতে যারা ইনভলভ থাকে, জি, কাজ সার্জনদের করার মধ্যে সময় হতে সার্জনের পারে। হাত এই সুইটা জি। নিডেলটা পিক করে পিক দিল, করে, জি। ইন দি মিনটা পেশেন্টের ব্লাডটাও চলে গেল, এভাবেও যাইতে পারে। দ্যার আর সো মেনি রুট, অনেকে আছে। তবে আমরা যেটা হলো সেক্সুয়ালি ট্রান্সমিটেড আর ব্লাড ট্রান্সমিশনটাকে আমরা বেশি এই গুরুত্ব দুই দিচ্ছি, মাধ্যমেই বেশি ছড়ায়। বেশি ছড়ায়। আচ্ছা, আপনি মায়ের বুকের দুধের মাধ্যমেও ছড়াতে পারে বললেন। খুব তো কম, খুব এ কথা কম। সূত্র ধরে আমি জানতে চাইবো যে গর্ভবতী মায়ের যদি হেপাটাইটিস বি থাকে, ভাইরাস থাকে, তাহলে কি গর্ভে শিশুরও হতে পারে? এটা হইতে পারে, ভার্টিক্যাল ট্রান্সমিশন হইতে পারে, আচ্ছা। হইতে পারে, তবে খুব কম। এটাও নির্ভর করবে মায়ের শরীরে ব্যাকটেরিয়াল লোডের কনসেন্ট্রেশনের উপর। যেই ব্যাকটেরিয়া এবং ভাইরাস, এই যে মাইক্রো অর্গানিজম গুলো আছে, এই যে এদেরও আমাদের মতো জীবন আছে, এরা পরিমাণে যত বেশি হবে জি। ডিজিজ তত বেশি প্রডিউস করবে, আর আচ্ছা। অল্প হইলে বডি ডিফেন্স মেকানিজম এটা নয় মিনিমাইজ আচ্ছা, করে আচ্ছা। ফেলতে পারে। তো এখানে আমি যেটা মনে করব যে এই এই হেপাটাইটিস বি ভাইরাসের ক্ষেত্রে যে সবাইকে একটু ওই সচেতন হইতে হবে। এক, এই যদি প্রেগনেন্ট ল্যাকটেটিং মাদার হয় অথবা প্রেগনেন্ট হয়, গর্ভবতী মা হয়, তাহলে এই তার লিভার ফাংশনটা দেখতে হবে। আমরা পিসিআর এর মাধ্যমে ব্যাকটেরিয়াল লুডো করতে পারি। আচ্ছা, আচ্ছা। স্যার, আপনি বললেন যে রক্তের মাধ্যমে হেপাটাইটিস বি ভাইরাস খুব বেশি ছড়ায়। তো যখন কারো রক্ত নেওয়ার প্রয়োজন পড়বে, হ্যাঁ, বিভিন্ন কারণে, চিকিৎসার কারণে, তো সেক্ষেত্রে কি কি সাবধানতা অবলম্বন করা উচিত সাধারণ মানুষের জন্য? একটু সাধারণ মানুষের জন্য যেমন হেপাটাইটিস বি আছে কিনা, ব্লাডের স্ক্রিনিং টেস্ট আমরা বলি, হেপাটাইটিস বি আছে কিনা এটা টেস্ট করতে হবে, হেপাটাইটিস সি আছে কিনা এটা টেস্ট করতে হবে, এরপর হলো এইচআইভি ভাইরাস আছে কিনা, যদিও রেয়ার তবু আমাদের দেশে আছে, এইচআইভি ভাইরাস আছে কিনা এটা দেখতে হবে। এরপর আমাদের প্যারাসাইট আছে, ওগুলাও দেখতে হবে। ওগুলো এক্সক্লুড কইরা আমাদের তখন ব্লাডটা সেফ এবং ব্লাড অবশ্যই একজনের বেশি একাধিক সিরিঞ্জ ব্যবহার করা যাবে না। এই রিডিসপোজেবল কোন সিরিঞ্জই ব্যবহার করতে হবে, ওয়ান টাইম সিরিঞ্জ ব্যবহার করতে হবে। আচ্ছা। এবং ইভেন এখন সেলুন বিউটির পার্লারের মাধ্যমে ছড়াইতে পারে, ওইখানে তারা একটু স্টেরিলিটি, যেটা মানে জীবাণুমুক্ত ইনস্ট্রুমেন্ট এবং যারা সেবা নিচ্ছেন তাদেরও অনেক সাবধান হওয়া উচিত এসব ব্যাপারে। আচ্ছা, হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিনেশন সম্পর্কে আমাদের দর্শকরা জানতে চেয়েছেন এবং সাধারণ মানুষও জানতে চান যে হেপাটাইটিস বি ভাইরাসের যে ভ্যাকসিনেশন, এটা হেপাটাইটিস বি ভাইরাস প্রতিরোধে কতটা কার্যকর? এই ভ্যাকসিনেশন অ্যাকচুয়ালি হলো বডির ডিফেন্স মেকানিজমটা বাড়ায় দেয়, ওই ভাইরাসটার এগেইনস্টে একটা ডিফেন্স, প্রতিরোধ গড়ে তোলে। তো কোনখানেই তো প্রতিরোধ 100% হয় না। আচ্ছা। ফেলিওর রেট আছে। আবার হলো যে এই ভ্যাকসিনটা 15% মতো ফেলিওর রেট আছে। আর কিছু কিছু ক্ষেত্রে আবার আছে যেমন 100% ফেলিওর হয়। কেমন যে ভ্যাকসিনটা করলো, ভ্যাকসিনে একটা কোল্ড চেইন আছে, আমি একটা গরম রুমের মধ্যে রেখে দিলাম, হাই টেম্পারেচার অনেক, ভ্যাকসিনের এফিকেসি নষ্ট হয়ে গেল, এরকম 100টা দিলে 100টাই কাজ হবে না। তাহলে কোল্ড চেইন মেনটেন করে ভ্যাকসিনটা দিতে হবে। ওই ভ্যাকসিন দিলে মোটামুটি 80 to 85%। আর এই ভ্যাকসিনটি কিভাবে বা কতদিন পর পর, নিয়মটা কি, দেয়ার নিয়মটা কি? ইউজুয়াল নিয়মটা হলো 3টা ডোজ থাকে, একটা আফটার বার্থ একটা, এটা আমরা বলি 016, অর্থাৎ জন্মের পর পর একটা, 1 মাসে আর একটা, আর সেকেন্ড ডোজ, আর হলো 6 মাসে থার্ড ডোজ। আচ্ছা, এই 3টি ডোজে সাধারণত দেওয়া হয়ে থাকে। আর এটা তো আপনি শিশুদের কথা বললেন, এটি নতুন চালু হয়েছে বেশ কিছুদিন হলো, কিন্তু যারা বড় আছে তারা কিভাবে এই ডোজটি নিতে পারেন? এদের ডোজও একই। বড় যারা আছে, বড়দের তো অ্যাকচুয়ালি ইমিউনাইজেশন শিডিউলে এটাই রিকমেন্ডেড ডোজ। আচ্ছা। বড়রা যদি মনে করে না নেওয়ার চেয়ে নিয়ে রাখি, সেভাবে নিতে পারে এই 016 গ্যাপে। মানে আমি এখন নিলাম একটা, আবার 5 মাস পর, 1 মাস পরে নিলাম একটা, 6 মাস পরে নিলাম একটা, কিন্তু এটা আমাদের রিকমেন্ডেড না। মানে বলে ফেল করছি ট্রেন, এখন ধরবো, এই টাইপের কি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আমরা একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, কোথা থেকে বলছেন এবং আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি শামরুল বলছিলাম, আমার বয়স 28। জি দর্শক। আচ্ছা, আমি স্যারের কাছে বলতে চাচ্ছিলাম
আমরা যে আগের যুগে যে চিকিৎসা দিচ্ছি, যে আমরা যারা আগের যুগে যে হাত ধুচ্ছি, জন্য যারা মুরব্বী আছে আগে যারা করতো, যে আমরা এইখানে কাছে সাল দিয়ে অথবা চুনা দিয়ে যে আমাদেরকে হাত পা ধোয়াচ্ছে, এগুলো থেকে আমাদেরকে যাচ্ছে না, আমি কাছে আমার তার কাছে জানতে চাচ্ছিলাম। আচ্ছা দর্শক, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাকে ধন্যবাদ। এই জন্ডিস আমরা নর্মালি এটা সেলফ রিমিটিং, অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। আপনার 2-3 সপ্তাহ পরে অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে, কোনো ট্রিটমেন্ট না দিলেও। তো এখন এরা যেগুলা করে এটা আমরা সাইন্টিফিক্যালি এবং মেডিকেলি রিকমেন্ডেড না এটা। আর আমরা জানিও না, আমরা যেমন অ্যালোপ্যাথি মেডিসিনে কি মেডিসিনটা দেওয়া হয় সেটা গায়ে লেখা থাকে, আপনি পড়তে পারেন। যেমন আপনি একটা ট্যাবলেট খাইলেন প্যারাসিটামল, এটা গায়ে লেখা আছে, নাপা ট্যাবলেট খাইছেন, এটার ভিতরে আছে ইনগ্রেডিয়েন্ট হলো প্যারাসিটামল। প্যারাসিটামল আপনি হয়তো আপনি দেখলেন যে আমি প্যারাসিটামল খাচ্ছি, কিন্তু এই যে যারা তাবিজ দেয় অথবা খাবার খরাপ পানি দেয়, এগুলোর মধ্যে কি আছে, অ্যাকচুয়ালি কি কোনো অ্যালোপ্যাথিক ওষুধই মিশাই দিচ্ছে না কি দিচ্ছে, এগুলো তো আমাদের দেশে সায়েন্টিফিক কোনো স্টাডি পর্যন্ত হয় নাই। যেহেতু স্টাডি হয় নাই, সেই জন্য এটা আমার মনে হয় যে স্বাস্থ্যসম্মত এবং বিজ্ঞানসম্মত না। আর কিছু কিছু খাবার আছে। ধন্যবাদ। আমরা আরেকটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, কোথা থেকে বলছেন এবং আপনার নাম এবং বয়স বলে সংক্ষেপে প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো, হ্যাঁ দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি টাঙ্গাইল থেকে ফোন করছি। আমার ছেলের হেপাটাইটিস বি পজিটিভ ছিল, হ্যাঁ। জি। এখন এই হয়েছে, নেগেটিভ আছে। এখন কি বি ভাইরাস দেওয়া হবে না যাবে না? নেগেটিভ আছে। হ্যাঁ, পজিটিভ থেকে এখন নেগেটিভ আছে। আচ্ছা আচ্ছা। ছেলের বয়স কত? দর্শক, আপনার ছেলের বয়স কত? বয়স এখন 12.5 বছর বয়স। আচ্ছা দর্শক, আপনাকে অনেক ধন্যবাদ। যদি নেগেটিভ কনফার্মেটরি টেস্ট নেগেটিভ হয়, তাহলে তাকে আপনি ভ্যাকসিন দিয়ে দিতে পারেন। আচ্ছা। যেহেতু সে শিডিউলটা ছিল, মানে জন্মের পরে 1 মাস এবং 6 মাসে এটা হয়েছে, এখন আপনি দিয়ে দিতে পারেন, দিয়ে নেওয়া ভালো হবে। আচ্ছা আচ্ছা, এটা তার জন্য ভালো হবে দিয়ে দেওয়া। আচ্ছা স্যার, আমাদের অনেক দর্শক ফোনে অপেক্ষায় আছেন, আমরা আরো একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, কোথা থেকে বলছেন এবং আপনার নাম এবং বয়স বলে সংক্ষেপে প্রশ্নটি করুন। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আলোক বলছিলাম মিরপুর থেকে। জি, শুনতে পাচ্ছি। আমার ওয়াইফ 6 মাস বয়সের সময় হঠাৎ করে জন্ডিস হলো। 6 মাস মানে যখন প্রেগনেন্সি পিরিয়ডে 6 মাস যখন হলো, তখন দেখলাম জন্ডিস। ডাক্তার কাছে নিয়ে গেলাম, হঠাৎ করে অতিরিক্ত আর কি। চেক আপ করার পর হেপাটাইটিস সি ধরা পড়লো। আচ্ছা, হেপাটাইটিস সি ধরা পড়েছে। হ্যাঁ, পরে আমরা বঙ্গবন্ধু মেডিকেল করলাম, ট্রিটমেন্ট করলাম। ওখান থেকে বললো ঠিক আছে, ঠিক হয়ে যাবে। কিছু ভালোটার দিকে দেখলাম। 1 মাস পরে যখন হলো, পেট ব্যথা হলো, একটা হসপিটালে ভর্তি করলাম। আচ্ছা। ডাক্তাররা বললো ডায়াগনোসিস করে যে ভিতরে বাচ্চার ইয়েটা ভালো। দর্শক, এখন উনি কয় মাসের গর্ভবতী? এখন অবশ্য বলতেছি, তখন আমার বাচ্চাটা পেটে মারা গেছে 8 মাস বয়সে। আচ্ছা। ডায়াগনোসিস করে করলাম। এই জিনিসটা কি হেপাটাইটিস কি এই কারণে এটা হয়েছে? আচ্ছা দর্শক, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা বিরতি থেকে ফিরে এসে আপনার প্রশ্ন নিয়ে আলোচনা করব। স্যার, আমরা জন্ডিস নির্ণয় এবং প্রতিরোধ এবং চিকিৎসা নিয়ে কথা বলবো এবং দর্শকদের কথাও শুনবো। তার আগে আমরা বিরতি নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আলোচনার এই পর্যায়ে নিয়ে নিচ্ছি আরো একটি ছোট্ট বিরতি। ফিরে আসবো এক্ষুনি, ততক্ষণ 21-এর সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন দেহঘড়ি।